আমি নিকাশা রানী বলছি। প্রিয় বন্ধুরা, আজকে যে গল্পটি বলবো তা পুরোটা শুনলে তোমাদের মধু বের হয়ে যাবে। তখন আমার বয়স 1-8। গরমের ছুটিতে নারাজনপুর নামের এক গ্রামে গেছি বেড়াতে, আমার একমাত্র মাসির বাড়িতে। আমার মাসির নাম রীতা দেবী। মাসির বয়স তখন 3-9 মেসো। মিলিটারিতে চাকরি করে বর্তমানে উনি কাশ্মীরে আছেন। মাসির কোনো বাচ্চা কাচ্চা হয়নি, তবে প্রতিবার মেসো এলে জোর চেষ্টা চালায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। গতকালই মেসো ছুটি শেষ করে চাকরিতে গিয়েছে, আর আমি এলাম আজ দুপুরে। মাসিদের বাড়িটা নদীর পাশেই, একতলা একটা বাড়ি, সামনে একটু উঠোনের মতো, চারপাশে পাঁচিল দেওয়া, পেছনে কলঘর, 3 দিকে টিনের ঘেরাও, আর সামনে একটা পর্দা টাঙ্গানো। আমি মাসির বাড়িতে ঢুকে মাসি মাসি বলে চেঁচাতে লাগলাম, কোনো সাড়া পেলাম না। তবে ঘরের দরজা খোলা দেখে আমি ঘরে ঢুকে জামা বদলে নিলাম। হঠাৎ পেছন থেকে মাসির ডাক শুনতে পেলাম, বাবু তুই। আমি ঘুরে তাকাতেই আমার সারা গা কাঁপতে লাগলো। মাসি একটা গামছা কোনো রকমে জড়িয়ে দাঁড়িয়ে আছে, আর আমি মাসির এই নতুন রূপ দেখে গরম হয়ে গেলাম। মাসি এবার সামনে এসে 2 হাতে আমার গালটা ধরে বেশ অভিমান করেই বলল, এতদিন পর বুঝি এই পরমুখী মাসিটাকে মনে পড়ল তোর? আমি আমার মা বাবার একমাত্র সন্তান। মাসি আমাকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসে, অথচ এই মাসিকেই দেখে কেন জানি আমার ভিতরে কেমন করছে। আমি সেটা বুঝতে পেরে মাসির কাছ থেকে নিজেকে সরিয়ে নিলুম যাতে মাসি টের না পাই। আমি বললাম, এতদিন পরে এসেছি তো কি হয়েছে এবার? অনেকদিন থেকে পুষিয়ে দেব, দেখো পরে আবার আমার জ্বালাতন সহজ না করতে পেরে তাড়িয়ে না দাও। তুই যত পারিস আমাকে জ্বালাস, তাতে আমার আপত্তি নেই। যা তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর খাবার দিচ্ছি। এই বলে মাসি তার ঘরে গেল কাপড় পরতে। আমি কোলতলায় গিয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে আসতেই দেখতে পেলাম দড়িতে ঝুলছে কালো একটি স্মল পোশাক। সেটা যে মাসির তাতে সন্দেহ নেই। মাসিকে একটু আগে দেখে যেমন লেগেছিল এখন এই শুকুতে দেওয়া। এমন সময় মাসির ডাক শুনতে সংবিত ফিরে পেলাম। আমি তাড়াতাড়ি রান্নাঘরে গেলাম। খাওয়া দাওয়াটা ওখানেই হয়। খেতে খেতে মাসি আমাকে বাড়ির কথা জিজ্ঞেস করল, আরও অনেক বিষয়ে প্রশ্ন করল। আমি শুধু হ্যাঁ হু করে উত্তর দিচ্ছিলাম। আমার চোখ বারবার মাছির দিকে আটকে যাচ্ছে। নীল শাড়িটাতে বেশ মানিয়েছে। আমি কনমতে খেয়ে ঘরে গেলাম। ঘরে শুয়ে পড়তে ঘুমিয়ে পড়লাম। সন্ধে হওয়ার কিছু আগে ঘুম ভাঙল। মাসি আমাকে চা দিল আর একটা চাবি দিয়ে বলল, যা চাটা খেয়ে নদীর ধার থেকে ঘুরে আয়, ভালো লাগবে। আর এই চাবিটা রাখ, আমি একটু মন্দিরে যাব। আমি চলে এলে তো এলামই, আর না এলে তুই এই চাবিটা দিয়ে তালা খুলিস। এই বলে মাসি বেরিয়ে গেল। আমি নদীর ধরে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ হেঁটে বাড়ি ফিরছি। একটু হেঁটে রাস্তার পাশে একটা গাছের আড়ালে মুতে বসলাম। মোতা শেষ হতেই যেই গাছের আড়াল হতে বেরুবো অমনি রস্তই 2টো নারী বিপরীত দিক থেকে এসে মিলিত হয়ে থামা। আমি ভাবলাম ওরা চলে গেলে তবেই বেরুবো, নইলে এই সন্ধে বেলায় আড়াল থেকে বেরোতে দেখলে অন্য কিছু ভাবতে পারে। নারী দুটোর একজন মাসির বয়সী, আরেকজনের বয়স 4-5 হবে। তাদের কথা শুনে জানলাম বয়সে যে একটু বড়, তার নাম গোপী, আর ছোট্ট সীতা। আমি অজ্ঞতা তাদের কথা শুনতে লাগলাম। হ্যারে সীতা, এই সন্ধেবেলা কোথায় যাচ্ছিস? আরে গোপী বৌদি যে এই তো রীতাদির বাড়িতে, ও পোশাক বানাতে দিয়েছিল, ওটা দিতে যাচ্ছি। দেখি ইস, পোশাকের কি ছিঁড়ি! এই ফিনফিনে পাতলা কাপড় পরে থাকলেই পারে, কি যে বলো না। গরম বলেই পাতলা কাপড়ের বানিয়েছে। গরম না ছাই, আমার গরম নেই বুঝি? কিসব যাতা বলছো? যাতা নয় রে ঢ্যামনা, সত্যি তাই। বছরে একবার আসে বাড়িতে, অথচ তার অবস্থা দেখেছিস কি করে? এত ভালো বানলো ভাতা না থাকলে কি এও সম্ভব? তাছাড়া ওর বরের বন্ধু ওই যে গঞ্জে মাছের আড়ত আছে, ও তো প্রায় যাই ও বাড়িতে একলা। বাড়ি বুঝতে পারছিস ঘটনা, তাতে তোমার কি? পারলে তুমিও সেবা নেও, খালি অন্যের দোষ ধরা। আমি তো ভুলে গিয়েছি তুই রীতার গোলাম, তার উপর তোকে দিয়ে পোশাক আশাক বানা। তোকে কি আর বিশ্বাস করানো যাবে? যা যা, তার বাড়িতে যাচ্ছিলি তাই যা। এই বলে গোপী নামের মহিলাটি চলে গেল। সীতা ওখানে দাঁড়িয়ে বলল, আমরা স্বামীকে দিয়ে সেবা নে বলে তোর হিংসে হচ্ছে? রীতাদিকেও বলতে হবে ব্যাপারটা। বলেই সীতা চলে গেল। আমি আড়াল থেকে বেরিয়ে সীতার পিছু পিছু বাড়ি যাচ্ছি। আর এতক্ষণ যা শুনলাম তা ভাবছি সীতা ঘরে ঢোকার কিছুটা পরেই আমি ঢুকলাম। আমি কোনো সব না করে ঘরে ঢুকে ভাবছিলাম, একটু আগে যা শুনেছি তা যদি সত্যি হয় তাহলে কই মাসি না? আমি কিছুই ভাবতে পারছি না। হঠাৎ আমার খেয়াল হলো সীতা নামের মহিলটির সাথে মাসির একটা খাতির আছে। এমন সময় আমার ইচ্ছে হলো ওদের কথা আড়াল থেকে শোনার। আমি বারান্দায় এসে মাসির ঘরের সামনে এসে দাঁড়ালাম। এমন সময় বিদ্যুৎ চলে গেল। ভেতর থেকে আওয়াজ, অস্ফসিতা বাইরে চল, এই গরমে থাকা আর সম্ভব না। শুনে আমি দ্রুত আমার ঘরে চলে এলাম। আমার ভাগ্য এতটাই ভালো যে মাসিরা আমি যে ঘরে থাকি তার দক্ষিণের জানালার পাশে এসে বসল দুজন বাইরে, আর আমি ভেতরে। তারা কথা বলতে লাগলো, এবার অনেক গরম তাই না রে সীতা? হ্যাঁ গো দিদি, ইচ্ছে হচ্ছে কাপড় চোপড় নামিয়ে ফেলি। অসহ্য, তা খোলো না। কে বারণ করেছে? বাড়িতে তো আর কেউ নেই। ভালো কথা মনে করিয়েছিস। বাবুটা এখনো এলো না, কোথায় গেল বাবু? আবার কে? আমার দিদির ছেলে আজই এসেছে। কখন বেরিয়েছে? এখনো এলো না যে? চিন্তা করো না, বোধহয় কারেন্ট নেই তাই বাইরে ঘুরছে। তারপর ও এতদিন বাদে এলো, সব ঠিকঠাক? চেন না কত বড় উচ্চ মাধ্যমিক দিয়েছে দিদি, এত বড় ছেলে হারাবে না? শোনো, আমি না বলা পর্যন্ত তুই অশোক দাকে এ বাড়িতে আসতে নিষেধ করবি আজই ওকে। এটা
জানাবি বাবু বাড়িতে, বুঝতেই পারছিস জানাজানি হলে কেলেঙ্কারি হয়ে যাবে। তা না হয় বলবো, কিন্তু এভাবে আর কতদিন? পাড়ার মহিলাগুলো যেভাবে আমাদের বিশেষ করে তোমার পিছে লেগেছে, তাতে কদিন যে শাক দিয়ে মাছ থাকতে পারবো ভগবানই জানেন। আজ গোপীও খোঁচা মেরে কিছু কথা শুনিয়ে দিল, কিন্তু করব কি বল? তোর তো তাও স্বামী সপ্তাহ আনতে বাড়ি আসে, আর আমি কি করে থাকবো বল? একটা কথা বলি, রাগ করবে না তো? কি কথা? এটা শুধু একটা কথা নয়, সমাধানও। আর কি বলবি বলতো? তোমার বোন পোটা তো বড়ই হয়েছে, দেখো না ওকে বশ করতে পারো কিনা? কি যাতা বলছিস? নিজের ভাগ্নের সাথে, আর ভাগ্নে ছেলে তো নয়। তাছাড়া অশোক দা যেমন পরপুরুষ, ভাগ্নেও তেমন। কেউই তোমার স্বামী নয়। তাছাড়া ঘরের মধ্যে ব্যাপারটা থাকলে জানাজানির ভয় রইল না। তার চেয়ে বড় কথা, তোমার ভাগ্নে যে তোমাকে বিশেষ নজরে দেখে না, তুমি বা জানলে কি করে? বুঝলাম, কিন্তু দিদি বারে অশোকবাবু আর কামিনীদির ব্যাপারটার একমাত্র সাক্ষী তুমি আর আমি। সেক্ষেত্রে নিজের মান বাঁচাতেই কামিনীদি আমাদের বাধা দেবে না। তা তুই ঠিকই বলেছিস। জানিস, আজ যখন আমি স্নান সেরে বাবুর সামনে দাঁড়ালাম, তখন বাবু আমার দিকে হাঁ করে তাকিয়েছিল, আর কলতলায় ও আমার শুকুতে দেওয়া পোশাক হাতে নিয়েছিল। তুমি বুঝলে কি করে? ওটা আমি যেভাবে শুকুতে দিয়েছিলাম বিকেলে ঘরে আনার সময়, সেভাবে পাইনি। তখন ব্যাপারটা খেয়াল করলেও গুরুত্ব দিইনি। এখন বুঝতে পারছো যে বাবু তোমার দিকে নজর দিয়েছে। হয়েছে হয়েছে, আর বকিসে না, বাকিটুকু আমি বুঝবো। আচ্ছা দিদি, বাবু তোমাকে সেবা দিতে চাইলে তুমি কি করবে? তুই না বেশি বকিস, এখন যা অশোক বাবুকে গিয়ে বলে আয় যেন এ বাড়িতে না আসে। সে কি একেবারেই না করে দেব? না রে, যতদিন আমার বাবু আছে ততদিন। এবার যা। দুজন ওখান থেকে উঠল। সীতা দরজা দিয়ে বেরিয়ে যেতেই মাসি তার ঘরে ঢুকলো। আমি নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে বাড়ির বাইরে বের হলাম। কিছুক্ষণ পর বাড়িতে ঢুকে মাসি মাসি বলে হাঁক ছাড়তে মাসি দরজা খুলে বেরিয়ে এলো। পরনে একটা পাতলা নীল ম্যাক্সি। মাসি আমাকে টেনে ধরে বলল, কোথায় ছিলি রে বাবা? আমার বুঝি চিন্তা হয় না? হাত মুখ ধুয়ে আয়। আমি কলতলায় যেতে যেতে ভাবতে লাগলাম, মাসির এ ব্যাপারটা একটু অন্যরকম। আগে আমাকে এভাবে ধরতো না। তাছাড়া সীতা যা বলল তাতে স্পষ্ট বোঝা যায় অশোক বাবুর সাথে মাসি ও সীতার সম্পর্ক আছে। কিন্তু এখানে মা এলো কিভাবে? ব্যাপারটা একদম গুলিয়ে যাচ্ছে। তবে মাসির কথা ভাবতে আমার কেমন যেন হচ্ছে। এসব ভাবতে ভাবতে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। একটু পর বাতি জুয়েলে মাসি এলো। মাসিকে দেখে আমার বাবাজি লাফতে লাগলো। মাসি এসে আমার পাশে বসে এক গ্লাস দুগ্ধ এগিয়ে দিল। নে বাবা, খেয়ে নে, তুই অনেক টায়ার্ড, এটা তোকে শক্তি যোগাবে। দেখিস না মায়েরা নিজেদের সন্তানদেরকে কত যত্ন করে খাওয়ায়। অবশ্য ভগবান আমাকে সে সুযোগ দেয়নি, কাউকে পেটেও ধরতে পড়িনি, তাই খাওয়ানোর সুযোগ পাইনি। মাসির আচরণের এই পরিবর্তন বুঝতে পারলেও সাহসের অভাবে কিছু হলো না। অনেক কষ্টে ঘুমলাম, আর ঘুমের ভেতর মাসিকে নাচতে দেখলাম। তারপর যা হলো তাতে শুধু দাগটাই থেকে গেল। পরদিন ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 1:00টা বেজে গেল। আমি উঠে বসতেই আমার ট্রাউজার এ নজর পড়তে দেখলাম ওখানটায় দাগ লেগে আছে। বুঝতে বাকি রইল না কিসের দাগ। আমি ভাবলাম এখনই স্নান সেরে নেব, না হলে মাসি এই দাগ দেখতে পেলে ব্যাপারটা ঠিক হবে না। আমি স্নান ঘরে যেতেই মাসির শুকুতে দেওয়া পোশাক নজরে এলো। তার মানে মাসিও স্নান ছেড়ে ফেলেছে। মাসি যাতে বুঝতে পারে আমি মাসির প্রতি দুর্বল, তাই আমি পোশাকটা হাতে নিলাম। ঘরে পৌঁছাতে মাসির ডাক পেয়ে খেতে গেলাম। মাসিকে দেখে আমার গায়ে আগুন লেগে গেল। একটা সুতির বেগুনি রঙের পাতলা শাড়ি পরেছে। আমি ঠিক করলাম আজ সারাদিন মাসির পাশেই থাকবো। মাসি আমাকে খেতে দিয়ে পাশে বসে কথা বলতে লাগলো। তবে মাসির মিটি মিটি হাসিটা আমাকে বেশ অস্বস্তিতে ফেলেছে। বাবু, তোর ঘুমে কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হবে কেন? না, এমনি বললাম। আর কি বলেই মাসি মুখ টিপে হাসতে লাগলো। আমি কথাবার্তা এগিয়ে নেয়ার চেষ্টা করলাম। মাসি, তোমার স্বাস্থ্য আগের চেয়ে ভালো হয়েছে। স্বাস্থ্য ভালো বলতে কি বুঝছিস? না মানে একটু মোটা হয়েছ। আর কি? ও আমি ভাবলাম অন্য কিছু। তা তোর মাকে দেখেছিস? সেই তুলনায় আমি এমন কি আর মোটা? আর কোনো কথা খুঁজে না পেয়ে আমি চুপচাপ খেয়ে মাছির পাশে বসে রান্না করা দেখতে লাগলাম। মাসি চুলো ভাত ছড়িয়ে তরকারি কুটতে বসতেই হাঁটুর চাপে কমলাগুলো বেরিয়ে পড়তে চাইছে। আমার কাছে পুরো দৃশ্যটা কাল্পনিক মনে হলেও তা যে বাস্তব তা বুঝতে পারলাম নিচের টনটনানিতে। আমি মাসির কাছ থেকে উঠে চলে এলাম। ধরা পড়ার আগেই দুপুরে খেয়ে আমি আমার ঘরে একটু ঘুমোতে চেষ্টা করলাম। হঠাৎ মাসির ঘরের দরজা খোলার আওয়াজে আমি সজাগ হলাম। সীতা এসেছে। আমি মাসির ঘরের দরজায় কান পাততেই শুনলাম, ধাতো ওকে দিয়ে কিছুই হবে না। তুই বলো না, আজ আমি যে পোশাক পরেছি তা দেখে কোনো পুরুষের কি ঠিক থাকার কথা? আহা দিদি, তুমি ওর উপর রাগ করছো কেন? মনে হয় তুমি ওর মাসি, তাই যদি কিছু মনে করো বা ওকে বকা দাও বা ওর মাকে বলে দাও, তাই ও এগুচ্ছে না। তাই আমি বলি কি তুমি ওকে? বাকি কথাগুলো ফিসফিসিয়ে বলাতে আমি কিছুই শুনতে পেলাম না, শুধু এটুকুই শুনলাম মাসি বলছে, তুই পড়িছ বটে, তাহলে এক কাজ কর, তোর বোন পোটাকে বলিস ওটা নিয়ে যেন 5টার দিকে চলে আসে। আমি বাবুকে নিয়ে তখনই বের হব, তাহলে আমি যাই, দেরি করলে আবার চিনুকে পাওয়া যাবে না। এই বলে সীতা চলে গেল। আমি বিছানায় শুয়ে পড়তে মাসি ঘরে এলো। আমার পাশে বসে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, বাবু ঘুমিয়ে পড়েছিস না? মাছি, কেন এখানে এসে শুধু কি বাড়িতে পড়ে থাকবি? চল আজ একটু বেরিয়ে
আসি কোথায় তো পাশেই শহরে একটু ডাক্তার তারপর না হয় দুজন মিলে একটা মুভি দেখে বাড়ি ফিরবো ওকে চলো তাহলে তুই রেডি হয়ে নে আমি রেডি হতে হতেই মাসি বলে একটা ছোকরা বাড়িতে ঢুকলো আমি তাকে কি চাই জিজ্ঞেস করতেই ও বলল আগে মাসি শহরে যাবে বলে অটো নিয়ে এসেছি আপনি যান আমরা আসছি এটা বলতেই ছেলেটি চলে গেল মাসি ঘর থেকে বেরোতে বেরোতে বলল কে এসছে রে বাবু অটো বলা ওহ চল আমরা বেরি এই বলে মাসি দরজায় তালা দিয়ে বেরোতে লাগলো মাসিকে একদম চিনতে পারছি না সকালেই যিনি দেখিয়ে বেড়ালেন বিকেলে তা ঢুকে ফেললেন কালোর উপর লাল ফ্লোরাল প্রিন্টের সিল্কের শাড়িতে পুরোটাই ঢাকা অটোতে দুজন পাশাপাশি বসলেও মাসিকে অন্য কিছু ভাবতে পারছি না অটোবালাটা দেখলাম মাসির সাথে বেশ পরিচিত খুব আন্তরিক ওদের কথা শুনতে শুনতে পুরো 1.5 ঘন্টা কেটে গেল গ্রাম থেকে এই ছোট্ট শহরটাতে আসতে আসতে 6:30 বেজে গেছে মাসি ভাড়া চুকিয়ে ওকে কিছু একটা বলতেই ও চলে গেল ডাক্তারের চেম্বার থেকে বেডুলাম 7:30 এবার আরেকটা অটোতে করে সিনেমা হলে গেলাম মাসির জাগটা ভালো করে জানা মেসোর সাথে নাকি প্রায় আসে মাসি আমাকে নিয়ে যে মুভিটা দেখলো তাই বেশ ভালোই তবে মুভির মাঝখানে মাসি বাঁচা ঘরে গেল আর ফিরে এলো নায়িকার বেশে আমি শুধু ভাবতে লাগলাম মাসি হঠাৎ এই বেশ ধরল কেন তাহলে আজ রাতেও কি কিছু হবে মুভিটা শেষ হতেই আমরা বেরোলাম তখন প্রায় রাত 1:00টা মাসিকে যাওয়ার কথা বলতেই মাসি অবাক হয়ে বলল পাগল হয়েছিস এত রাতে কোনো অটো বোলা নিজের বুকে ফেলে এত দূরে যাবে তাহলে আজ রাতটা এখানেই কাটাতে হবে রে এখানে কিন্তু কোথায় আমার এক পরিচিত দিদির একটা লেডিস হোস্টেল আছে ওখানেই থাকবো লেডিস হোস্টেল কিন্তু আমাকে এলাও করবে কেন করবে না